আমি কোনোদিন ভাবিনি ৬৭ বছর বয়সে আমি একা দাঁড়িয়ে থাকবো নয়ডার সেক্টর ১৮-র মেট্রো এক্সিটের পাশে। আর তার কারণ হবে আমার নিজের ছেলে। ওর গাড়ির টায়ারের তীক্ষ্ণ শব্দ এখনো কানে বাজছে, যেন আমাদের ঝগড়ার ওপর সে সিল মেরে দিল। আমার হাত কাঁপছিল, রাগে নয়, অপমানে। আমি কোনো বোঝা নই। আমি ওকে বলেছিলাম, রাঘব, আমি কোনো ছোট মেয়ে নই। আমার জীবনটা এমনভাবে ম্যানেজ করো না যেন আমি অক্ষম। ও সব সময় যা করে এবারও তাই করলো। আমার কথা কেটে দিল। মা, আপনি বুঝতেই চাইছেন না, ওই ওল্ড এজ হোমটা একদম পারফেক্ট। ডাক্তার, নার্স, অ্যাক্টিভিটিস সব আছে, সব কিছু, শুধু আমার স্বাধীনতা ছাড়া। আমি বলেছিলাম আমি জেলে থাকতে চাই না, ব্যাস। তারপর আর কি, ও হঠাৎ ব্রেক কষে গাড়ি পাশে দাঁড় করালো আর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, এতই যদি ইন্ডিপেন্ডেন্ট হন তাহলে নিজের মতো করে বাড়ি যান, তখন বুঝবেন আপনার সাহায্য দরকার। আর আমাকে সেখানেই ফেলে চলে গেল। কয়েক সেকেন্ড আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল শরীর নয়, শুধু আত্মাটাই দাঁড়িয়ে আছে। তারপর পকেট হাতড়ালাম, পার্স নেই। পার্সটা গাড়ির টেবিলেই পড়ে রয়ে গেছে। তাড়াহুড়োয় বেরোতে গিয়ে ভুলে এসেছি। ফোনটা হাতে ছিল, কিন্তু স্ক্রিনে ৩% ব্যাটারি জ্বলজ্বল করছিল, যেন আমার সম্মানের শেষ ৩% এখনো বেঁচে আছে। চারপাশে তাকালাম, লোকজন আসছে যাচ্ছে, কেউ আমাকে দেখছে না, আর দেখলেও এমনভাবে যেন আমি বাতাস। ৫ বছর আগে আমার স্বামী চলে গেছে। ৩০ বছর স্কুলে বাংলা পড়িয়েছি, ছাত্রছাত্রীদের আত্মসম্মানের মানে বুঝিয়েছি। আর আজ আমি দাঁড়িয়ে আছি একটা বাস স্টপে। মনে হচ্ছিল যেন কেউ আমার ভেতর থেকে কিছু একটা টেনে নিয়ে গেছে। আমি বসে পড়লাম। বেঞ্চের ঠান্ডা লোহার ফালি আমার কোমরে বিঁধছিল, কিন্তু ভেতরের যন্ত্রণাটা তার থেকেও গভীর। হেঁটে বাড়ি যাওয়া কমপক্ষে ৬ কিলোমিটার। অটো করার টাকা নেই। কারো কাছ থেকে ফোন চাইবো, কাকে ফোন করব? বন্ধুরা সবাই আমারই বয়সী, সবাই নিজের নিজের সমস্যায় জর্জরিত। আর ছেলেকে ফোন করা, না। ওর কাছে সাহায্য চাই মানে ওকে প্রমাণ করে দেওয়া যে ও ঠিক ছিল, আমি ভুল। আমি নিজের সঙ্গেই লড়ছিলাম, জেদের সঙ্গে প্রয়োজনের। ঠিক তখনই কেউ এসে আমার পাশে বসার হালকা শব্দ করলো। আমি খেয়াল করিনি, যতক্ষণ না এক শান্ত ভদ্র কণ্ঠ কানে এলো। ক্ষমা করবেন, অজান্তেই আপনার কথা শুনে ফেলেছি। আপনাকে খুবই বিচলিত মনে হচ্ছে। আমি ঘাড় ঘোরালাম। আমার পাশে বসে আছেন এক বৃদ্ধ। তার বয়স ৭০-এর কাছাকাছি। মুখে এক ধরনের স্থিরতা। পরনে সুশৃঙ্খল হালকা ধূসর কুর্তা, জ্যাকেট, হাতে সাদা ছড়ি, চোখে গাঢ় চশমা। হাঁটা, বসা, কথা বলার ভঙ্গিতে এমন আত্মবিশ্বাস যা সাধারণত অর্থ আর অভিজ্ঞতা দুটো থেকেই আসে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি ঠিক আছি। তিনি হালকা হাসলেন। আমি দেখতে পাই না, কিন্তু শুনি খুব স্পষ্ট। আপনার ছেলে আপনাকে এখানে ফেলে রেখে গেছে। এটা আমার ভালো লাগেনি। তার কথায় সহানুভূতি ছিল, করুণা নয়। করুণা আমাকে ব্যথা দেয়, সহানুভূতি আমাকে ধরে রাখে। আমার মুখ থেকে বেরিয়ে এলো, ভালো লাগেনি নয়, এটা নিষ্ঠুরতা। তিনি একটু সামনে ঝুঁকে ধীরে বললেন, একটা ছোট পরামর্শ দিতে পারি? আপনি কিছুক্ষণের জন্য আমার স্ত্রী হয়ে যান। আমি চমকে উঠলাম। কি? তিনি একেবারে স্বাভাবিক গলায় বললেন, আমার ড্রাইভার আসছে, আপনি তার সঙ্গে নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন। আর আপনার ছেলে যেভাবে আপনাকে এখানে ফেলে গেছে তার অনুতাপ হবেই। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যেন তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। আমি অস্থির হয়ে বললাম, না না, আমি কোনো অচেনা মানুষের সঙ্গে। তিনি হাসলেন না, শুধু মৃদু হাসি। অচেনা? আগে নাম তো জানুন। আমার নাম নীলকান্ত মিশ্র। তিনি হাত বাড়ালেন, একেবারে ঠিক দিকেই, যেন দেখতে পাচ্ছেন। আর আপনার নাম? আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, সারদা মিশ্র। তার হাত উষ্ণ ছিল, ধরনটা দৃঢ়। সারদা দেবী, তিনি বললেন, আমি আপনাকে অপমানের একটা মুহূর্ত থেকে বেরোনোর পথ দেখাচ্ছি। এতে কোনো উপকারের ভার থাকা উচিত নয়।
একটু থেমে আবার বললেন, যখন দুনিয়া আপনাকে দুর্বল ভাবতে শুরু করে তখন সবচেয়ে বড় অস্ত্র হলো নিজেকে মর্যাদার সঙ্গে দাঁড় করিয়ে রাখা। এই কথাটা আমার ভেতরে কোথাও গিয়ে বিঁধল। আমি তো এটাই চাইছিলাম, কেউ আমাকে বুড়ি নয়, একজন মানুষ হিসেবে দেখুক। ঠিক তখনই একটা কালো এসইউভি ধীরে এসে আমাদের সামনে দাঁড়ালো। ড্রাইভার নামলো, আমারই বয়সী হবে, কিন্তু ভঙ্গিমায় নিখুঁত পেশাদারিত্ব। সে নীলকান্ত বাবুর কাছে এসে খুব সম্মানের সঙ্গে বলল, স্যার। নীলকান্ত বাবু খুব অভ্যস্ত ভঙ্গিতে ছড়িটা তুললেন। সুরেশ, আজ আমরা সারদা দেবীকে বাড়ি পৌঁছে দেব। ড্রাইভার আমার দিকে তাকালো সম্মানের সঙ্গে। আমার ফোন পকেটে শেষ নিঃশ্বাস ফেলল। ব্যাটারি শেষ, স্ক্রিন কালো। এখন আর আমার কাছে কোনো অজুহাতও রইল না। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। ভেতরের শিক্ষক, ভেতরের ভয়, ভেতরের জেদ, তিনজনেই তর্কে লিপ্ত। তারপর আমি ধীরে বললাম, ধন্যবাদ। নীলকান্তবাবু আমাকে কথা শেষ করতে দিলেন না। কখনো কখনো সাহায্য নেওয়া দুর্বলতা নয়, দুর্বলতা তখনই হয় যখন আমরা নিজের মর্যাদা পড়ে যেতে দিই। আমি গাড়িতে উঠলাম। ড্রাইভার জিজ্ঞেস করলো, ম্যাডাম কোথায় যাব? আমি ঠিকানাটা বললাম। ইন্দিরাপুরমের এক সাধারণ সোসাইটি। নীলকান্তবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সোজা বাড়ি যেতে চান? না, আগে এক কাপ চা। আমি চমকে উঠলাম, চা? হ্যাঁ। তিনি শান্ত স্বরে যোগ করলেন, আপনার দিনটা ভারী গেছে, চা শরীরের জন্য নয়, মনটার জন্য। আমি ভাবলাম, বাড়ি গিয়ে কি আছে? সেই একই শূন্যতা, একই দেওয়াল, একই রাগ। ঠিক আছে, আমি বললাম, এক কাপ চা। গাড়ি ধীরে ধীরে প্রশস্ত রাস্তা ধরে এগোতে লাগলো। নয়টার ভিড় পিছনে পড়ে রইল। কয়েক মিনিট পর একটা বিশাল গেট এলো। গাড়ি ভেতরে ঢুকলো আর আমার মুখ থেকে অজান্তেই হালকা একটা শব্দ বেরিয়ে এলো। এটা কোনো বাড়ি নয়, এটা তো একটা ফার্ম হাউস বাংলো। সামনে বড় লন, ফোয়ারার মৃদু শব্দ আর এমন নীরবতা যে নিজের হৃদস্পন্দন কানে আসছিল। নীলকান্তবাবু বললেন, আমার ছোট্ট আশ্রয়, আশা করি আপনার ভালো লাগবে। ছোট্ট? মনে মনে বললাম, এটা যদি ছোট হয় তাহলে আমার ফ্ল্যাটটা কি? ড্রাইভার দরজা খুলে দিল। আমি নামলাম। ভেতরে ঢুকেই একটা জিনিস চোখে পড়ল। যদি এই মানুষটা সত্যিই দেখতে না পান তাহলে বাড়িতে ট্যাকটাইল মার্ক, রেলিং, আলাদা ব্যবস্থা এসব তো থাকার কথা, কিন্তু বাড়িটা পুরোপুরি নান্দনিক। নীলকান্তবাবু খুব স্বচ্ছন্দে হাঁটছিলেন, কখনো দেওয়ালে হালকা স্পর্শ, কখনো পা গোনা, কিন্তু আত্মবিশ্বাসটাই ছিল বেশি। আমার মাথায় একটুখানি প্রশ্ন জাগলো, তিনি কি সত্যি? কিন্তু আমি সেটা চেপে দিলাম। ওই মুহূর্তে আমার রহস্য চাইনি, চাইছিলাম মর্যাদা। একটা কনজারভেটরির মতো সানরুমে আমাদের বসানো হলো। বাইরে সবুজ, ভেতরে উইঙ্কার, চেয়ার আর চায়ের সুগন্ধ। এক মহিলা স্টাফ ট্রে রাখলো, বিস্কুট, নোনতা, লেমন কুকিজ। নীলকান্তবাবু এমন নিখুঁত ভঙ্গিতে চা ঢাললেন যেন বছরের পর বছর ধরে এটাই করে আসছেন। ঠিক মাপ, ঠিক কোণ। আমি নিজেকে শান্ত রাখলাম, কিন্তু চোখ সব লক্ষ্য করছিল। তিনি আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, এখন বলুন, আপনার ছেলে আপনাকে ওল্ড এজ হোমে পাঠাতে চাইছে কেন? আমি গভীর নিঃশ্বাস নিলাম। সে বলে সেফটি, বলে লোকে কি বলবে, বলে আমি একা পড়ে যেতে পারি। নীলকান্তবাবু মাথা নাড়লেন। আর আসলে? আমার গলায় হালকা তিক্ততা চলে এলো। আসলে তার মনে হয় আমি তার ইমেজ খারাপ করি। তার চোখে আমি একটা ম্যানেজ করার মতো জিনিস, মানুষ নই। নীলকান্তবাবু খুব ধীরে বললেন, ভারতীয় পরিবারে একটা রোগ আছে, সন্তানেরা বাবা মাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সম্মানটা ভুলে যায়। কথাগুলো আমার ভেতরে জমে থাকা রাগটাকে একটু গলিয়ে দিল। তিনি আবার বললেন, আজ আপনি যা করেছেন সেটা জেদ নয়, সেটা ছিল আত্মসম্মান। আমার চোখ 2 সেকেন্ড ভিজে উঠল। ওই মুহূর্তেই আমি ঠিক করলাম, আজকের পর কেউ আমাকে ছোট করবে না। কিছুক্ষণ পরে ড্রাইভার আমাদের আমার বাড়ির দিকে নিয়ে চলল। সন্ধে নামছিল। সোসাইটির গেটের কাছে পৌঁছে নীলকান্তবাবু বললেন, আপনার নিচে একটা নীল সেডান দাঁড়িয়ে আছে।
আর একজন মানুষ খুব অস্থির হয়ে হাঁটাহাঁটি করছে। আমি একেবারে জমে গেলাম। আপনি কিভাবে? বাক্যটা শেষ হলো না, কারণ আমি সামনে তাকিয়ে বুঝে গেলাম ও রাঘব, আমার ছেলে। সে আমাকে খুঁজছিল, আর এই মানুষটা না দেখেই সব বলে দিল কিভাবে? নীলকান্তবাবু হালকা করে আমার হাত ছুঁলেন। একটু অভিনয় করবেন? তিনি খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন, অভিনয়? হ্যাঁ, যাতে আপনার ছেলে একটা কথা বুঝতে পারে, আপনি একা নন, আর আপনি দুর্বলও নন। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমার পেটি রিভেঞ্জ চাইনি, আমি চেয়েছিলাম মানুষকে শুধরে দিতে। গাড়ি, আমার ছেলের গাড়ির ঠিক পিছনে থামলো। ড্রাইভার নেমে এলো, অত্যন্ত সম্মানের সঙ্গে দরজা খুলে দিল। মিসেস মিশ্র, উঁচু গলায় নয় কিন্তু স্পষ্ট করে বলল সে। আমি নামলাম। রাঘবের চোখ বড় হয়ে গেল। আমি ঘুরে নীলকান্ত বাবুকে ভর দিলাম, যেমনটা তিনি বলেছিলেন। তিনি নামলেন, হাতে ছড়ি, ভঙ্গিতে রাজকীয় দৃঢ়তা। রাঘব দৌড়ে এলো। মা, আপনি ঠিক আছেন? আমি কল করছিলাম, ফোন ধরছিলে না। আমি শান্ত গলায় বললাম, ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। ওই ফোনটাই, যেটা 3% ছিল, যখন তুমি আমাকে বাস স্টপে ফেলে গেলে। তার মুখে অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠল। তারপর সে নীলকান্ত বাবুর দিকে তাকালো। ইনি কে? আমি খুব আনুষ্ঠানিক ভঙ্গিতে বললাম, উনি নীলকান্ত মিত্র। আজ উনি আমাকে সাহায্য করেছেন, আর কাল একটা এনজিও ডিনারে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাঘবের মাথা সঙ্গে সঙ্গে বিজনেস মোডে চলে গেল। এনজিও ডিনার? নীলকান্তবাবু খুব মেপে গলায় বললেন, আমরা শিক্ষা আর অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করি। আপনার মায়ের অভিজ্ঞতার খুব মূল্য আছে। রাঘবের চোখে নতুন হিসেব কষা শুরু হয়ে গেল, এবং সে বুঝে গেল এই মানুষটা সাধারণ নয়। কিন্তু আমার তার ঈর্ষা চাইনি। আমি শুধু চাইছিলাম সে যেন আমাকে ছোট না ভাবে। নীলকান্ত বাবু আমার দিকে একটু ঝুঁকে বললেন, আগামীকাল সন্ধে 6টায় গাড়ি আসবে, যদি আপনি আসেন। আমি মুচকি হেসে বললাম, আমি আসব। ড্রাইভার তাকে নিয়ে চলে গেল। এসইউভি ধীরে ধীরে সরে গেল। আমি আর রাঘব সেখানে দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড বাতাসে শুধু ওর নিঃশ্বাসের শব্দ। মা, ওর গলা নরম হয়ে এলো, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি ভুল করেছি। আমি চাবি বের করতে করতে বললাম, ভয়? হ্যাঁ, কিন্তু তার থেকেও বেশি লজ্জা পেয়েছিলাম। তুমি আমাকে শিক্ষা দিতে গিয়ে ফেলে গিয়েছিলে, কিন্তু আসলে তুমি আমাকে অসম্মান করেছিলে। আমি উপরে উঠতে লাগলাম, সে পিছনে এলো। আমি শুধু আপনার চিন্তা করি, আপনার হাঁটু, সিঁড়ি, আপনার আর্থারাইটিস। আমি দরজা খুলে ভেতরে ঢুকে সোজা তার দিকে তাকালাম। চিন্তা আর নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য আছে রাঘব। চিন্তা প্রশ্ন করে, নিয়ন্ত্রণ আদেশ দেয়। সে চুপ করে গেল। আমি আবার বললাম, আজ থেকে আমার সিদ্ধান্ত আমার সঙ্গে আলোচনা করেই হবে। তুমি আমার ছেলে, আমার মালিক নও। তার চোখ নিচু হয়ে গেল। আই এম সরি মা। আমি কঠোর হলাম না, কারণ ভালো রিভেঞ্জে নিষ্ঠুরতা থাকে না। রিভেঞ্জ মানে কনসিকুয়েন্স প্লাস রেস্টোরেশন। আমি শুধু বললাম, ক্ষমা তখনই সম্পন্ন হয় যখন আচরণ বদলায়। সে ধীরে বলল, বদলাবে। তারপর সে চলে গেল। আমি একা বসে চা বানালাম, একেবারে সাধাসিধে, কিন্তু মনটা ছিল অসাধারণ, কারণ আজ কেউ আবার আমাকে দেখেছিল। তবু সেই রাতেই আমার ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, একজন অন্ধ মানুষ সবকিছু কিভাবে জানলো? আর যদি সে অন্ধ না হয়, তাহলে সে এমন মিথ্যার আশ্রয় নেবে কেন? এই ভাবনাতেই আমার ফোনটা চার্জ হয়ে অন হলো। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আজকের ছোট্ট শিক্ষা কাজে লেগেছে, কাল দেখা হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, আর আমার ভেতরে প্রথমবারের মতো ভয় নয়, বরং কৌতূহল জেগে উঠল, যেন আমার জীবনের পরের পাতাটা নিজেই আমাকে ডাকছে। পরদিন সকালে ঘুম বেশিক্ষণ হয়নি। চোখ খুলতেই গতকালের পুরো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেটা আমার জন্য যেন এক নতুন অধ্যায়ের মতো খুলে গিয়েছিল। আমি রান্নাঘরে গেলাম, উনুন জ্বালালাম। চায়ের প্রথম চুমুক দিয়েই নিজেকে একটা কথা পরিষ্কার করে বললাম, আজ আমি কারো দয়ার গল্প হব না।
আজ আমি চলবো আমার আত্মসম্মানের শর্তে। ফোনে আবার এন লেখা সেই মেসেজটা দেখলাম, একটাই লাইন, অথচ তাতে যেন ভরপুর আত্মবিশ্বাস। আজকের ছোট্ট শিক্ষা কাজে লেগেছে। আমার রাগ হলো না, বরং অদ্ভুত একটা হাসি এলো, কারণ সত্যি কথা বলতে ওটা কাজে লেগেছিল। তবে আমার ভেতরে আরেকটা প্রশ্ন ছিল, যেটা সারা রাত চুপ করেনি। যে মানুষ নিজেই নাকি দেখতে পায় না, সে কিভাবে বলল আমার ছেলেকে নীল গাড়ির পাশে হাঁটতে দেখেছে? সারাদিন ঘরের ছোটখাটো কাজ করলাম, কিন্তু প্রতি 5 মিনিটে মাথাটা সেখানেই ফিরে যাচ্ছিল। এটা কি সত্যি না অভিনয়? দুপুরে দরজার ঘন্টা বাজলো। আমি বুঝে গেলাম রাঘব। গত রাতের পর এত তাড়াতাড়ি আসার সাহস সে এই প্রথম দেখালো। দরজা খুলতেই দেখলাম তার মুখটা বদলে গেছে। চোখে আগের সেই তাড়াহুড়ো নেই, বরং এক ধরনের অস্থিরতা, যেন সে প্রথমবার বুঝছে মাও নিজের জায়গায় দাঁড়াতে পারে। মা, আপনার পার্সটা পেয়েছি। হাতে আমার পার্সটা বাড়িয়ে দিল, তারপর ধীরে বলল, আর কাল আপনাকে আমি ড্রপ করে দেব। আমি পার্সটা নিলাম, শান্ত গলায় বললাম, ড্রপ না, সাথে চললে চলবে, নইলে আমি আমার মতো করে যাব। ও চুপ করে রইল, তারপর মাথা নাড়ল, আমি সাথে চলবো। এই সাথে শব্দটার মধ্যে একটা মেনে নেওয়া ছিল। এখন সে আমার সিদ্ধান্ত আটকাতে পারবে না, শুধু তার অংশ হতে পারবে। সন্ধ্যের মধ্যেই সোসাইটিতে খবর ছড়িয়ে পড়েছে, আমাদের বিল্ডিংয়ের আন্টিরা লবিটাকেই আদালত বানিয়ে ফেলেছে। কেউ বলল কাল সারদা দেবী নাকি বড় গাড়িতে এসেছিলেন, কেউ ফিসফিস করে কোনো আত্মীয় নাকি, আর কেউ সেই চিরচেনা তীর ছুড়ল। এই বয়সে এসব? আমি হেসে ফেললাম। আমি জানতাম সমাজের সবচেয়ে বড় অভ্যাস হলো কারো সম্মানকে গসিপ বানিয়ে ফেলা। আর আজ আমি ঠিক করেছিলাম, আমি গসিপের লিস্টে থাকবো না। সন্ধে ঠিক 6টায় সেই এসইউভি আবার নিচে এলো। ড্রাইভার নেমে হাত জোড় করে বলল, নমস্কার ম্যাডাম। রাঘব তাকে ওপর নিচে দেখল, তার চোখে সম্মান কম, কৌতূহল বেশি। আমরা দুজন পেছনের সিটে বসলাম। গাড়ি দিল্লির দিকে এগোলো। রাস্তায় রাঘব কয়েকবার কথা শুরু করেও থামালো। শেষমেশ বলেই ফেলল, মা, এই নীলকান্ত মিত্র কি? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, গতকাল পর্যন্ত আমিও জানতাম না। রাঘবের গলা শক্ত হলো। আর আপনি ওর সাথে ফার্ম হাউসে চলে গেলেন? আপনি বোঝেন না এটা আনসেফও হতে পারত? এই প্রথম আমি ওকে মাঝপথে থামালাম। রাঘব আমাকে বাস স্টপে ফেলে যাওয়াটাই আনসেফ ছিল, আর সেই মানুষটা যে আমাকে কিছু না জেনে সম্মান দিয়েছিল সেটাই সেফ ছিল। রাঘব ঠোঁট চেপে ধরল। তার কাছে কোনো উত্তর ছিল না, কারণ কথাটা সত্যি ছিল। কিছুক্ষণ পর আমরা এক অসাধারণ ভেন্যুর সামনে দাঁড়ালাম। কাঠ আর পাথরের রুচিশীল এন্ট্রান্স, ভেতরে উষ্ণ আলো, এমন নিরাপত্তা যেটা চোখে পড়ে না কিন্তু উপস্থিতি বোঝায়। ভেতরে ঢুকেই আমি আমার শাড়ির যত্ন করে সামলালাম। আমি কারো সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি, আমি শুধু আমার জায়গাটা ফিরিয়ে নিতে এসেছি। নীলকান্ত বাবু এন্ট্রান্সেই দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তার উপস্থিতি আরও নিয়ন্ত্রিত, যেন নিজেকে নিখুঁতভাবে মেপে রেখেছেন। আমাদের আসার দিকেই মুখ ঘুরিয়ে বললেন, সারদা দেবী, আপনি এসে গেছেন? রাঘব সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। হ্যালো স্যার, আই এম রাঘব, হার সান। নীলকান্ত বাবু একদম ঠিক কোণে হাত মিলিয়ে হেসে বললেন, আপনার ছেলে খুব প্রোটেক্টিভ। তিনি প্রোটেক্টিভ শব্দটা এমনভাবে বললেন যেন কন্ট্রোলিং ও বলতে পারতেন, কিন্তু বললেন না। রাঘব বুঝে গেল তার ঘাড়টা একটু শক্ত হয়ে গেল। ঠিক তখনই এক মহিলা এগিয়ে এলো। বয়স 30-35, ভীষণ আত্মবিশ্বাসী, সাধারণ কিন্তু দামি সিল্ক ব্লাউজ, চুল গুছানো, চোখে তীক্ষ্ণতা। সে সোজা নীলকান্ত বাবুকে বলল, ড্যাড, এভরিথিং অন শিডিউল। তারপর আমার দিকে তাকালো, 1 সেকেন্ডে আমাকে স্ক্যান করলো, তারপর ভদ্র হাসি, হ্যালো, আই এম রিয়া। নীলকান্ত বাবু বললেন, রিয়া, উনি সারদা দেবী। গতকাল উনি আমার সাহায্য করেছিলেন, আজ আমি ওনার সম্মান ফিরিয়ে দিতে চেয়েছিলাম।
ড্যাড, ইউ আর টু কাইন্ড, রিয়া বলল, কিন্তু তার গলায় নিয়ন্ত্রণ ছিল, যেন সে চাইছে তার বাবার দুনিয়ায় কোনো অপ্রত্যাশিত জিনিস ঢুকুক না। আমি বুঝে গেলাম এই মেয়েটা খুব বুদ্ধিমান, কিন্তু অনুভূতির ব্যাপারে ভীষণ গার্ডেড। আর সেই গার্ডের পেছনে আছে ভয়। ভয় প্রায়ই কন্ট্রোল হয়ে বেরিয়ে আসে। অনুষ্ঠান শুরু হলো। অ্যাক্সেসিবিলিটি, শিক্ষা, মোবিলিটি, এইডস, ইনক্লুসিভ ক্লাসরুম, এই সব বিষয়ে মঞ্চে আলোচনা শুরু হলো। নীলকান্তবাবু এই ক্ষেত্রেই কাজ করেন, এতে আমি অবাক হইনি। ক্ষমতার সবচেয়ে পরিষ্কার রূপ এটাই, যেখানে টাকা দেখানোর জন্য নয়, প্রভাব তৈরির জন্য ব্যবহৃত হয়। কিন্তু আমার নজর ছিল অন্যদিকে, তার ছোট ছোট অঙ্গভঙ্গিতে। তিনি মাথাটা একটু কাত করতেন, যেন শব্দ ধরছেন। লাঠিটা অনেক সময় শুধু প্রতীকের মতো থাকতো, প্রয়োজনের মতো নয়। আর সবচেয়ে অদ্ভুত, একজন ওয়েটার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেটা একটু ধাক্কা খেতেই নীলকান্তবাবুর চোখ রিফ্লেক্সে এক মুহূর্তের জন্য সেই দিকেই চলে গেল। খুব ছোট্ট একটা মুহূর্ত, হয়তো কেউ খেয়ালই করতো না, কিন্তু আমি শিক্ষক ছিলাম। বাচ্চাদের ছোট ছোট আচরণ থেকেই আমি সত্য ধরে ফেলতে পারি। আমার বুক ধক করে উঠল। আমি মনে মনে বললাম, এ লোকটা অন্ধ নয়। ঠিক তখনই রাঘব আমার দিকে ঝুঁকে বলল, মা, আপনি ঠিক আছেন? আমি ধীরে বললাম, হ্যাঁ, ঠিক আছি। আর নিজেকে থামালাম, এখানে কোনো দৃশ্য তৈরি করা যাবে না। কিছুক্ষণ পর ডিনার টেবিল খুলে গেল। এখানে আলাদা করে সার্ভেন্ট টেবিল বলে কিছু ছিল না। ইন্ডিয়ান এলিট ইভেন্টে অপমান অন্যভাবে হয়, আপনাকে সামনে বসিয়ে উপেক্ষা করা। কিন্তু নীলকান্তবাবু ইচ্ছে করেই আমাকে মাঝখানে বসালেন। হোস্টের মতো বললেন, সারদা দেবী, আপনি আমার পাশে বসবেন। রিয়া এক সেকেন্ড ঠোঁট চেপে ধরল। রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হচ্ছিল এই সম্পর্কটা তার জন্যও কাজে লাগতে পারে। সেই মুহূর্তে আমি আমার ছেলের উপর রাগ করলাম। সে এখনো শিখছে, কিন্তু পুরনো অভ্যেস সহজে যায় না। খাওয়া চলল, লোকজন কথা বলছে এডুকেশন রিফর্ম, সিএসআর পলিসি, এসব নিয়ে। আমি চুপ ছিলাম, কিন্তু দুর্বল ছিলাম না। এক সময় এক মহিলা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করতেন? তার গলায় সেই পরিচিত বয়সের টান। আমি হাসলাম। আমি স্কুলে পড়াতাম, আর বাচ্চাদের শুধু বিষয় নয়, আত্মসম্মানও শেখাতাম। সে ও বলল, তারপর কথাবার্তা ঘুরিয়ে নিল। আমার কিছুই যায় এলো না, কারণ আজ আমার অডিয়েন্স একটাই, আমি নিজেই। ডিনারের পর গার্ডেন এরিয়ায় নরম আলো জ্বলছিল। মানুষ ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেল। রাঘব কোনো ব্যাংকার টাইপ লোকের সঙ্গে কথা বলতে লাগলো। রিয়া স্টাফদের নির্দেশ দিতে ব্যস্ত, আর আমি সুযোগ বুঝে নীলকান্তবাবুর সঙ্গে গার্ডেন পথ ধরে হাঁটতে লাগলাম। এটা সেই নীরব জায়গা, যেখানে সত্য বলা সহজ। আমি ঘুরিয়ে না বলে সরাসরি বললাম, নীলকান্তবাবু, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি সঙ্গে সঙ্গে থেমে বললেন, অবশ্যই। আমি সরাসরি আঘাত করিনি, কিন্তু প্রশ্নটা ছিল ধারালো। গতকাল আপনি বলেছিলেন আপনি দেখতে পান না, কিন্তু আজ কিছু কিছু জায়গায় আপনার প্রতিক্রিয়া এমন ছিল। আমার কথাগুলো এখানেই থেমে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি খুব অবসার্ভেন্ট। আমি বললাম, আমি মিথ্যে সহ্য করতে পারি না। তার শ্বাসটা ভারী হয়ে এলো। সারদা দেবী, কিছু মিথ্যে নিরাপত্তার জন্য হয়, আর কিছু মিথ্যে মানুষকে নিজের থেকেই বাঁচাতে হয়। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, এটা কোনটা? তিনি লাঠিটা আলতো করে মাটিতে ঠেকালেন। অবশেষে বললেন, আমি পুরোপুরি অন্ধ নই। আমার দৃষ্টিশক্তি ফ্লাকচুয়েট করে, কখনো ছায়া, কখনো আলো। ডাক্তার বলেছিলেন স্ট্রেসে এটা আরো খারাপ হবে। মিডিয়া বিষয়টাকে সেন্সেশন বানিয়ে ফেলেছিল, তারপর আমি এটাকেই প্রাইভেসির দেওয়াল বানিয়ে নিয়েছি। আমি ধীরে বললাম, দেওয়াল নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু খুব উঁচু হলে সেটা জেল হয়ে যায়। প্রথমবার তিনি একেবারে মানুষের মতো ক্লান্ত স্বরে বললেন, আপনি ঠিকই বলছেন। আমার ভেতরের রাগটা কমে এলো।
কারণ এটা ছিল স্বীকারোক্তি। আমি জিজ্ঞেস করলাম, গতকাল আমাকে কেন বেছে নিয়েছিলেন? হালকা একটা হাসি দিয়ে বললেন, কারণ আপনার কণ্ঠে আত্মসম্মান ছিল, আর কারণ আপনি আমার সামনে ভিক্ষা চাননি, আপনি শুধু আপনার মর্যাদা চেয়েছিলেন। আমি কয়েক মুহূর্ত চুপ রইলাম, তারপর বললাম, আপনার গল্প আমি কাউকে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, নিজের লোকদের কাছ থেকে সত্য লুকিয়ে রেখে আপনি আসলে তাদেরও কন্ট্রোল করছেন। রিয়া আপনাকে বাঁচাতে চায়, কিন্তু আপনি তাকেও অন্ধকারে রাখছেন। তিনি ধীরে বললেন, রিয়া অনেক কিছু সামলায়, ও ভয় পেয়ে যায়। আমি বললাম, ভয় যদি লুকিয়ে রাখা হয় তাহলে সেটা বিষ হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে নরম একটা আওয়াজ এলো, ড্যাড। রিয়া আমাদের দিকেই এগিয়ে আসছিল। তার চোখ তীক্ষ্ণ, যেন সে বুঝে গেছে এখানে এমন কিছু কথা হচ্ছে যেটা তার নিয়ন্ত্রণের বাইরে। সে আমাদের সামনে এসে থামল। ইজ এভরিথিং ওকে? আমাকে ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কিন্তু শব্দের নিচে ছিল সতর্কবার্তা। নীলকান্তবাবু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। হ্যাঁ, আমরা শুধু সারদা দেবীর সঙ্গে কথা বলছিলাম। রিয়া হাসল, কিন্তু সেই হাসি তার চোখে পৌঁছল না। সে বলল, সারদা দেবী, আই হোপ ইউ আর কমফর্টেবল। দ্যাট কখনো কখনো ওভার কমিট করে ফেলেন। আমি কমফর্টেবল, আমি বললাম, কিন্তু আমি ওভার কমিটমেন্টকে ওভার কন্ট্রোল বলি না। কথাটা শেষ হতেই তার মুখে হালকা একটা শক ফুটে উঠল। এই প্রথম কেউ তাকে ভদ্রভাবে চ্যালেঞ্জ করলো। সে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই এক লোক কাছে এলো। এরপর সে সরাসরি রিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম, সরি টু ডিস্টার্ব, কিন্তু সিটি ডেস্কের জার্নালিস্ট এসেছেন। তিনি মিস্টার মিত্রর চোখের অবস্থা আর সেই মিরাক্কেল রিকভারি রিউমার নিয়ে প্রশ্ন করছেন। আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। জার্নালিস্ট? নীলকান্তবাবুর মুখ একেবারে পাথরের মতো হয়ে গেল। রিয়ার চোখে আতঙ্ক লুকোনো রইল না। সে সঙ্গে সঙ্গে বলল, ওকে, বলুন, এটা প্রাইভেট মেডিকেল ইনফরমেশন, আমরা কোনো কমেন্ট দিই না। লোকটা চলে গেল। রিয়া তার বাবার দিকে তাকালো। ড্যাড, এই কারণেই আমরা দরজা খুলি না। তারপর তার চোখ আমার দিকে গেল, যেন ভাবছে এই দরজাটা কি আমি। আমি নিজেকে ভেতর থেকে স্থির করলাম। এটা সেই মুহূর্ত যেখানে সহজেই নাটক তৈরি হতে পারত, কিন্তু বেস্ট রোলস নীরব শক্তি। আমি শুধু বললাম, আপনি সত্যকে রিউমার হতে দিয়েছেন, এখন রিউমার আপনাকেই খেয়ে ফেলবে। নীলকান্তবাবু ধীরে বললেন, আমি ভেবেছিলাম আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। আমি বললাম, সত্য কন্ট্রোল করা যায় না, সত্যকে গ্রহণ করতে হয়। রিয়া প্রায় ফিসফিস করে বলল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই গল্পটা বাইরে গেলে ডোনাররা ব্যাক আউট করবে, বোর্ড আমাকে সরাতে চাইবে, সব শেষ হয়ে যাবে। এই প্রথম তার কথা আবেগে ভেঙে পড়ল। আমি বুঝে গেলাম এটা শুধু পদ নয়, এটা মিশন। আর মিশনের উপর আঘাত আমার কাছে ব্যক্তিগত হয়ে গেল, কারণ আমিও একসময় মিশনওয়ালা নারী ছিলাম। আমি রিয়ার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললাম, সব শেষ হবে না, কিন্তু এবার আপনাকেই আপনার সত্য নিজের ভাষায় বলতে হবে, নইলে কেউ অন্য ভাষায় আপনাকে ভেঙে দেবে। ঠিক তখনই রাঘব ফিরে এলো। আমাদের মুখ দেখে সে ঘাবড়ে গেল। কি হয়েছে? রিয়া ওর দিকে প্রায় তাকালই না। নীলকান্তবাবু বললেন, কিছু লোক পুরনো কেস খুঁজছে, সম্ভবত আমার সম্পর্কে। রাঘবের মুখ বদলে গেল। তার মাথা তখন ব্যবসায়িকভাবে কাজ করতে শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলের দিকে তাকালাম। রাঘব, এখনই ম্যানেজার হয়েও না, আগে মানুষ হও। ও চুপ করে গেল। আমি নীলকান্তবাবুকে বললাম, আমি কাল আবার আসব, কিন্তু এবার চায়ের জন্য নয়। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কিসের জন্য? আমি সরাসরি বললাম, সত্যের জন্য, আর তাকে ঠিকভাবে রাখার জন্য। রিয়া প্রথমবার সত্যি করে আমার দিকে তাকালো, যেন সে আমাকে আর কোনো র্যান্ডম বয়স্ক মহিলা নয়, একজন অ্যাঙ্কার হিসেবে দেখছে। ঠিক সেই মুহূর্তেই আমার ফোনে একটা অচেনা কল এলো। আমি ধরলাম।
ওপাশ থেকে ঠান্ডা পেশাদার একটা কণ্ঠস্বর। মিসেস মিশ্র, আমি মিস্টার মিত্রর ব্যাপারে কল করছি। আমাদের কিছু প্রশ্ন আছে, আপনাকে ওনার সঙ্গে দেখা গেছে। আমরা আপনার স্টেটমেন্ট চাই। আমার বুকটা ধপ করে নিচে নেমে গেল, ফোনটা হাতে ভারী লাগলো। আমি নীলকান্ত বাবুর দিকে তাকালাম, রিয়ার দিকে তাকালাম, তারপর রাঘবের দিকে, যে এই প্রথম সত্যি সত্যি ভয় পেয়েছে। কারণ সে বুঝে গেছে তার মা কোনো বড় খেলায় ঢুকে পড়েছে। আমি কলটা কেটে দিলাম। আমার মাথার ভেতর শুধু একটাই লাইন প্রতিধ্বনিত হলো, এটা আর শুধু মর্যাদার শিক্ষা নয়, এটা সত্যের যুদ্ধ। সেই রাতে বাড়ি ফিরেও আমার পা ভারী ছিল না, ভারী ছিল আমার চিন্তা। যেন কেউ আমার শান্ত জীবনের মেঝে তুলে তার নিচে আরেকটা পুরনো শহর দেখিয়ে দিয়েছে, যেখানে সত্য, গুজব, টাকা, সম্মান আর ভয় একই লাইনে দাঁড়িয়ে থাকে। রাঘব পুরো পথ চুপ করেছিল। তার নীরবতার ভেতরে ছিল অনুশোচনা, কিন্তু তার থেকেও বড় ছিল ভয়। লিফটে আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কিন্তু দূরত্ব এমন যেন দুজন ভিন্ন তলার মানুষ। ঘরে ঢুকেই সে ধীরে জিজ্ঞেস করলো, মা, ওই কলটা কার ছিল? আমি পার্সটা নামিয়ে শান্ত গলায় বললাম, যে সত্য চায় না, শুধু হেডলাইন চায়, তার। রাঘব গভীর শ্বাস নিল। আপনি ওখানে গেলেন কেন আমাকে না জানিয়ে? আমি ওর দিকে তাকালাম। তুমি আমাকে বাস স্টপে না জানিয়ে রেখে গিয়েছিলে, রাঘব, মনে আছে? ও মাথা নিচু করে বসে পড়ল। আমি জানতাম ওকে বদলাতে হবে। আমি চাই আমার ছেলে মানুষ হোক, শুধু ম্যানেজার নয়। আমি জল খেলাম, তারপর বললাম, এখন শোনো, এই ব্যাপারটা বড়, আর আমরা যদি ইমোশনাল হয়ে রিয়্যাক্ট করি তাহলে হারব। ও সঙ্গে সঙ্গে বিজনেস মোডে চলে গেল। তাহলে আমাদের লয়ার রাখতে হবে। আমি হাত তুলে ওকে থামালাম। আগে সত্য, তারপর স্ট্র্যাটেজি। ও তর্ক করল, সত্য বললে ডোনাররা পালাবে। আমি বললাম, মিথ্যে বললে সব শেষ হয়ে যাবে। তারপর ধীরে যোগ করলাম, সত্য যদি নিজের শব্দে বলা যায় তার লজ্জা হয় না, মানুষই হয়ে ওঠে। ঠিক তখনই আমার ফোনে আরেকটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। তাতে লেখা, আপনি কাল না বললে আমরা বলবো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা আর ইঙ্গিত নয়, এটা হুমকি। আর হুমকি মানে কারো কাছে লিভারেজ আছে। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে বসেছিলাম। নীলকান্তবাবুর ফার্ম হাউসের শান্তি মনে পড়ছিল, আর সেই শান্তির পেছনে লুকিয়ে থাকা ভয়। রিয়ার চোখের আতঙ্ক মনে পড়ছিল। কন্ট্রোলের মুখোশ পরেও সে তো একজন মেয়ে। সকালে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ আমি কারো সাক্ষী হব না, আজ আমি দিশা হব। আমি নীলকান্ত বাবুকে ফোন করলাম। তিনি এক রিঙেই ধরলেন, যেন সারা রাত ঘুমাননি। সারদা দেবী তার কণ্ঠে ক্লান্তি। আমি বললাম, আজ আমাদের বসতে হবে, আপনি, আমি, রিয়া। রিয়া একজন আইনজীবী। তিনি একটু থামলেন। আপনি কি মনে করছেন আমি আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছি? আমি বললাম, আইনি লড়াই নয়, এটা সম্মানের লড়াই। আর এখানে যেতে সেই যে সত্যকে ঠিক সময়ে ঠিক শব্দে বলে। ঠিক আছে, তিনি বললেন, দুপুর 1টায়। আমি রাঘবের দিকে তাকালাম। তুমি যাবে? সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এবার আমি আপনাকে একা ছাড়ব না। আমি তাকিয়ে থাকলাম না, শুধু বললাম, সাথে চলা ভালো, কিন্তু কন্ট্রোল করা নয়। ও মাথা নাড়ল, বুঝেছি। দুপুরে আমরা ফার্ম হাউসে পৌঁছালাম। এবার গেটটা বড় লাগলো না, বড় লাগলো শুধু কাজটা। ভেতরের লাউঞ্জে রিয়া আগেই বসেছিল। তার মুখ শক্ত, কিন্তু চোখ লাল, যেন সারা রাত বোর্ড মেম্বার আর ডোনারদের কল সামলেছে। আমাদের দেখেই সে উঠে দাঁড়ালো। সারদা দেবী, আই অ্যাম সরি অ্যাবাউট লাস্ট নাইট, ইট স্পাইরালড। আমি বললাম, স্পাইরাল তখনই হয় যখন সত্য চেপে রাখা হয়। সে ধীরে বলল, ড্যাড। তার কথা থেমে গেল। নীলকান্তবাবু একপাশে বসেছিলেন। আজ তার লাঠিটা আর প্রপ মনে হচ্ছিল না। আমি কোনো ভূমিকা ছাড়াই বললাম, আপনার দৃষ্টিশক্তির সত্যটা কি নীলকান্তবাবু? রাঘব অস্বস্তিতে পেছনে ফিরল। রিয়া চোখ বন্ধ করল। নীলকান্তবাবু গভীর শ্বাস নিলেন। আমি পুরোপুরি অন্ধ নই, কিছুটা দেখতে পাই, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
ডাক্তার বলেছিলেন স্ট্রেসে পুরো দৃষ্টিশক্তি চলে যেতে পারে। আমি প্যানিকে চলে গিয়েছিলাম। মিডিয়া আমাকে ব্লাইন্ড বিলিনিয়ার বানিয়ে দিল। ডোনেশন বাড়লো, সহানুভূতি বাড়লো, মিশন লাভবান হলো। আর তারপর আমি সত্য বলা কঠিন করে ফেললাম। রিয়ার গলা ভেঙে গেল। ড্যাড, ইউ লেট দেম বিল্ড আ মিথ। নীলকান্তবাবু ধীরে বললেন, আমি মিশনের জন্যই করেছিলাম, কিন্তু সেখানেই আটকে গেছি। আমি বললাম, মিশনের নামে মিথ্যে টেকে না। আর মিশন যদি সত্যে না দাঁড়ায় তা মিশন নয়, মার্কেটিং হয়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব প্রথমবার খুব আস্তে বলল, মা ঠিক বলেছেন। রিয়া ওর দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছে না আর কেউ আমার পাশে আছে। ঠিক তখনই এক লোক ভেতরে ঢুকলো। রিয়া বলল, ইনি অ্যাডভোকেট প্রকাশ, আমাদের ট্রাস্টের বিষয় দেখেন। বসেই আইনজীবী বলল, সিচুয়েশন টাইম সেন্সিটিভ। একজন রিপোর্টারের কাছে ইন্টারনাল মেডিকেল রেফারেন্স আর পুরনো ইন্টারভিউ ক্লিপ আছে। সে এমন ন্যারেটিভ বানাচ্ছে মিস্টার মিত্র ডোনারদের মিসলিড করেছেন। নীলকান্তবাবু চেয়ারের হাতল চেপে ধরলেন। আইনজীবী বলল, এখন দুটো রাস্তা। এক, আমরা অস্বীকার করি। দুই, আমরা কন্ট্রোল ডিসক্লোজার করি। রাঘব তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কন্ট্রোল ডিসক্লোজার? আইনজীবী ব্যাখ্যা করলো, আমরা নিজেরাই সামনে এসে সত্য বলবো, কনটেক্সট দেব, মেডিকেল নিউয়েন্স পরিষ্কার করব, ডোনারদের দেখাবো মিশন অক্ষত আছে। রিপোর্টার আগে ছাপলে সে এটাকে ফ্রড হিসেবে ফ্রেম করবে। রিয়ার মুখ কঠিন হয়ে গেল। ইফ ইউ ডিসক্লোজ ইউ লুজ ক্রেডিবিলিটি। আমি শান্ত গলায় বললাম, ক্রেডিবিলিটি মিথ্যে টিকে না রিয়া, ক্রেডিবিলিটি সত্যে তৈরি হয়। আর সত্য তখনই শক্তিশালী হয় যখন নিজের মুখে বলা হয়। রিয়া তীক্ষ্ণ স্বরে বলল, আপনি কি জানেন, একদিন আগে আপনি আমাদের দুনিয়ায় এসেছেন। আমি তার কথায় বাধা দিলাম না, পুরোটা শুনলাম। তারপর ধীরে বললাম, আমি জানি ভয় মানুষকে চালাক করে তোলে, আর চালাকির শেষ ফল একাকিত্ব। আমি ভয় দেখেছি আগের দিন বাস স্টপে, আর এটাও বুঝেছি সম্মান ফিরে পেতে কাউকে পিষে ফেলতে হয় না, শুধু সত্যের পাশে দাঁড়ালেই হয়। রিয়ার চোখ ভিজে উঠেছিল, কিন্তু সে পলক ফেলে সেগুলো আটকে নিল। খুব আস্তে বলল, ড্যাডের পুরো জীবনটাই ভেঙে পড়বে। আমি বললাম, সে যদি সত্যের পাশে দাঁড়ায় তাহলে ভাঙবে না, সে পরিষ্কার হবে। নীলকান্তবাবু প্রথমবার আমার দিকে সম্পূর্ণ সততার সঙ্গে মুখ তুললেন। আর যদি ডোনাররা সরে যায়? আমি বললাম, যে ডোনার সত্য থেকে পালায় সে মিশনের জন্য সঠিক নয়। যে থাকবে সে আপনার সঙ্গে টিকে থাকবে। আইনজীবী মাথা নাড়লেন। রিস্কি, কিন্তু এটিই সবচেয়ে ক্লিন অপশন। তারপর তিনি প্র্যাকটিক্যাল স্টেপগুলো বললেন। একটি ছোট প্রেস স্টেটমেন্ট, একটি সীমিত প্রশ্নোত্তর পর্ব, মেডিকেল ডিটেলস, ন্যূনতম ফাউন্ডেশন গভর্নেন্স এবং সঙ্গে সঙ্গে একটি ট্রান্সপারেন্ট বোর্ড মিটিং। আমি আরও একটা কথা যোগ করলাম, একটি ক্ষমা চাওয়া। রিয়া একটু চমকে উঠল। আমি বললাম, হ্যাঁ, কোনো ড্রামা নয়, কোনো সেলফ পিটি নয়। আমি নিজের অবস্থাটাও স্পষ্ট করলাম। আমি ভয় পেয়েছিলাম, আমি ভুল করেছি, আমি এখন ঠিক করার চেষ্টা করছি। মানুষ পারফেকশন চায় না, মানুষ সততা চায়। নীলকান্তবাবুর গলা কেঁপে উঠল। আমি মিথ্যে বলেছি। আমি বললাম, আপনি ভুল করেছেন। মিথ্যে শব্দটা কঠিন, কিন্তু সত্যও কঠিন। ফারাক শুধু এটুকুই, সত্যই হিলিং দেয়। হঠাৎ রাঘব বলল, মা, আপনার কি ভয় লাগছে না? আপনি এতে জড়িয়ে পড়বেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, ভয় লাগছে, কিন্তু আজ যদি আমি পিছিয়ে যাই তাহলে কাল তুমি আবার কাউকে কন্ট্রোল করে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবে, আর আমি তোমাকে সেই মানুষটা হয়ে উঠতে দেখতে পারি না। রাঘবের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি আপনাকে বাস স্টপে ফেলে দিয়ে নিজেকে বড় ভেবেছিলাম, কিন্তু আমি ছোট হয়ে গিয়েছিলাম। আমি কঠোর হইনি, শুধু বললাম, বড় সেই হয় যে নিজের ভুল মানতে পারে। তারপর খুব ধীরে, কোনো উপদেশ ছাড়াই আরেকটা কথা যোগ করলাম, ভুল মেনে নেওয়ার পর তার মন হালকা হয়ে যায়। সেই দুপুরেই স্টেটমেন্ট তৈরি হলো।
সন্ধে ছোট নিয়ন্ত্রিত একটি মিটিং রাখা হলো। নীলকান্তবাবু স্টেটমেন্ট পড়লেন। তিনি বললেন, তার ভিশন কন্ডিশন জটিল। ভয়ের কারণে তিনি বিষয়টি আগে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেননি। এখন ফাউন্ডেশন একটি মেডিকেল ট্রান্সপারেন্সি পলিসি গ্রহণ করবে। তিনি মিশনের কথা বললেন। শেষে তিনি একটি লাইন বললেন যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি দুর্বলতা লুকিয়ে শক্তি দেখাতে চেয়েছিলাম। আজ আমি নিজের সত্য দেখিয়ে শক্তিকে বেছে নিচ্ছি। রিয়া পেছনে দাঁড়িয়েছিল। তার চোখে ভয়ও ছিল, আবার রিলিফও। যেন বহুদিনের ভার একটু নামলো কাঁধ থেকে। রিপোর্টাররা কঠিন প্রশ্ন করলো, আইনজীবী আইনি সীমা টানলেন। নীলকান্তবাবু কোথাও অতিরিক্ত ব্যাখ্যা দেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কাউকে দোষ দেননি। তিনি শুধু দায়িত্ব নিয়েছেন, এটাই আসল মর্যাদা। পরের দুদিন ঝড়ের মতো কেটেছে। কিছু ডোনার থেমে গেল, কিছুজন পাশে দাঁড়ালো, বোর্ডের দুজন অসন্তুষ্ট হলো, একজন রিজাইন করার হুমকি দিল। কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটল। এনজিওর কিছু পুরনো বেনিফিশিয়ারি সামনে এসে বলল, আমাদের কাছে এই মানুষটা হেডলাইন নয়, ইম্প্যাক্ট। গল্পের ন্যারেটিভ বদলাতে শুরু করলো, ফ্রড থেকে হিউম্যান। আমি বাড়ি ফিরলাম। প্রথমবার মনে হলো আমার জীবন আবার সিম্পল হতে পারে। কিন্তু আমি আর আগের সারদা নই। এখন আমার মেরুদণ্ড আরো সোজা। তৃতীয় দিনের সন্ধ্যায় রাঘব একা এলো। এবার কোনো মিথ্যে জরুরি ব্যাপার নিয়ে নয়। সে সামনে বসে বলল, মা, আমি সত্যিই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তাকালাম, কিসের জন্য? সে বলল, আমি ভালোবাসার নামে আপনাকে কন্ট্রোল করেছি। সমাজে আপনাকে আমি এম্বারেসমেন্ট ভাবতে শুরু করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার মা, আমার দায়িত্ব নন। আমার চোখ শান্ত ছিল। আমি বললাম, ক্ষমা তখনই সম্পূর্ণ হয় যখন তুমি কোনো প্রমিস নয়, একটা অভ্যেস বদলাও। সে সঙ্গে সঙ্গে বলল, আমি বদলাবো। আমি চাই আপনি নিজের ফাইন্যান্স আর ডিসিশন নিজেই ম্যানেজ করুন। আপনি চাইলে আমি শুধু সাপোর্ট করব, ইন্টারফেয়ার করব না। প্রথমবার মনে হলো এই সেই ছেলে যাকে আমি চাইতাম। আমি ধীরে বললাম, ঠিক আছে, কিন্তু মনে রেখো, সীমানা ভালোবাসা ভাঙে না, রক্ষা করে। সে মাথা নেড়ে বলল, বুঝেছি। পরের সপ্তাহে আমি আবার ফার্ম হাউসে গেলাম। এবার কোনো ড্রামার জন্য নয়, শুধু সৌজন্য সাক্ষাতের জন্য। রিয়া নিজে ট্রে নিয়ে এলো। তার হাত একটু কাঁপছিল, যেন সে কন্ট্রোল ছাড়তে শিখছে। সে বলল, সারদা দেবী, থ্যাংক ইউ। আপনাকে এটা করতে হতো না। আমি বললাম, আমি করেছি কারণ আমি জানি সত্য যদি সময় মতো না বলা হয় তবে মিথ্যে সম্পর্কগুলোকে খেয়ে ফেলে। নীলকান্তবাবু খুব আস্তে বললেন, আপনি আমাকে লজ্জা থেকে নয়, নিজের থেকেই বাঁচিয়েছেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, এখন আপনাকে নিজেকেও ক্ষমা করতে হবে, নইলে আপনি এগোতে পারবেন না। তিনি চুপ করলেন, তারপর বললেন, আমি চেষ্টা করব। আমি হেসে বললাম, চেষ্টা নয়, বরং অভ্যাস করতে হবে। এই কথা বলতে গিয়ে নিজের ওপরেই হালকা হাসি পেল, কারণ আমি নিজেও আমার ভেতরে তিক্ততার বীজ দেখেছিলাম। রাঘবের জন্য আমি তাদের জল দিলাম। আর সেই দিনই নিজের মনে এক পরিষ্কার সিদ্ধান্ত নিলাম, আমি সীমানা রাখবো, কিন্তু তিক্ততা নয়। এটাই আমার নীরব বিচার। গল্প শেষ হয় না, কিন্তু এই অধ্যায়ে থামে। কারণ আমার জীবনে এই প্রথম তিনজন সত্যের পাশে দাঁড়িয়েছিল, একজন বাবা, একজন মেয়ে, আর আমার ছেলে। আর আমি আবার নিজেকেই বেছে নিয়েছিলাম। এই গল্প যদি আপনাদের সত্যি মনে হয় তাহলে কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে শুনছেন। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।